শিক্ষাঙ্গনটাকে ধ্বংস করার জন্য যা যা দরকার সব করা হয়ে যাচ্ছে। ভবিষ্যৎ আগামী জেনারেশন, নেক্সট জেনারেশন ধ্বংসের পথে। এখন সব কথা চাইলেও বলতে পারি না মিডিয়ার সামনে। কি পরিমাণ গভীর ষড়যন্ত্র এই শিক্ষাঙ্গন নিয়ে চলছে কল্পনাও করতে পারবেন না। কারণ বিনদেশিরা কোনো সময় চায় না বাংলাদেশ সুশিক্ষায় শিক্ষিত হোক। কথা বুঝতেছেন? বিনদেশিরা চায় না বাংলাদেশ শিক্ষিত হোক, তারা চায় গণ্ডমূর্খ হয়ে যাক বাংলাদেশ। যখন স্কুলে আমার সোনার বাংলাদেশের কোমলমতি শিশুদেরকে যখন ডিম বাজি শেখানো হচ্ছে, যখন শিশুদেরকে সাইকেল চালানো শেখানো হচ্ছে, যখন আমার বাচ্চাকে কিভাবে সাইকেল চালাইব এটা ট্রেনিং দেওয়ায় মাস্টারে, আমার সন্তানকে ডিম বাজি কিভাবে শিখাবে এটা শিখায় মাস্টারে, আমার বাচ্চা কিভাবে ঘুমাবে সেটা শেখানো হয় স্কুলের ভিতরে। তখন গার্জিয়ানরা চিন্তা করলো যে আমার সন্তান আর আমার আয়ত্তের ভিতরে নাই, পড়ালেখা করাইতে দেয়, তাহলে আমার সন্তান শিখবে ডিম বাজি, শিখবে গরজারু কিভাবে দেয়, শিখবে সাইকেল কিভাবে চালায়। আমি কি সাইকেল চালানো আর ডিম বাজি করার লাগি স্কুলে পাঠাইছিলাম? হ্যাঁ, কথা কেন না? আমার বাবার শরীরের গাম চালানোর টাকা আমার পিছনে খরচ করতেছে আমি সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। আজকে দেখা যায় আমি স্কুলে শিখতেছি ডিমবাজি। যখন দেশের গার্জিয়ানরা বুঝতে পারলো যে স্কুলে কি সাতার গুড়ার ডিম পড়ালেখা হয়, আমরা বোঝা হয়ে গেছে, তখন সমস্ত গার্জিয়ান স্কুলের পড়া বাদ দিয়া মাদ্রাসামুখী হওয়া শুরু হয়েছে। এখন ইঞ্জিনিয়ারের ছেলে মাদ্রাসায় ভর্তি করে, ব্যারিস্টারের ছেলে মাদ্রাসায় ভর্তি করে, ডাক্তারের ছেলে মাদ্রাসায় ভর্তি করে। মাদ্রাসায় জায়গা দেওয়া যাচ্ছে না, এই পরিমাণ ছাত্র মাদ্রাসায় ভর্তি হওয়া শুরু হয়েছে। এখন এই যে পশ্চিমাদের অথবা বিনদেশীদের চোখ বাংলাদেশের মাদ্রাসায় পড়ছে। বুঝেন নাই মনে কথা? সব ভাঙ্গে বলার সুযোগ নাই, বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন। একটা গভীর ষড়যন্ত্র চলতেছে। গভীর ষড়যন্ত্র কি দেখছেন না? কিছুদিন আগে মাদ্রাসার ছাত্র হারায় যায়, মাদ্রাসার ছাত্র হারায় যায়। এরা তো স্কুলে টানা পড়ছেন, স্কুলে হারায় না কেন? সব মাদ্রাসার ফুলা বন লইয়া যান। এগুলা আতঙ্ক সৃষ্টি করার জন্য, এগুলা গার্জিয়ানের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। এজন্য আপনারা চোখ কান খোলা রাখতে হবে, কারণ তাদের চোখ মাদ্রাসার দিকে পড়ছে। মাদ্রাসায় যেই পরিমাণ ছাত্র ঢুকছে এখন স্কুলে এখন আর পড়াইতে চায় না। গার্জেনরা বুঝতে পারছে যে স্কুলে কি পড়ালেখা হয়, মাশাআল্লাহ আমরা বুঝতে পারছি। এখন মাদ্রাসায় ঢুকছে। কিন্তু ওই যে বিনদেশিরা এদেশকে, এরা তো, আমরা তো ভাবি কালকের দিনে কি হবে, এটি হলো আমাদের ধারণা। আর বিজাতিরা এর আগামী 20 বছর পরে কি হবে এটা নিয়ে চিন্তা করে। কথা বুঝতেছেন? এরা চিন্তা করতেছে এইভাবে যদি মাদ্রাসায় লেখাপড়া চলতেই থাকে, আগামী 20 বছর পরে তো বাংলাদেশ এটা মৌলবীর দেশ হবে। বুঝেন নাই মনে কথা? আগামী বাংলাদেশ মৌলবীদের দেশ হবে। এই চিন্তা নিয়েই এরা গভীর ষড়যন্ত্র শুরু করছে। এখন বিভিন্ন জায়গায় ছাত্র ধরা বাড়িছে, ছাত্র ধরা। আল্লাহ আমাদের এই ষড়যন্ত্র থেকে হেফাজত করুক। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, এটা দেশীয় ষড়যন্ত্র নয়। শিক্ষাঙ্গন শেষ, তছনছ হয়ে গেছে। আজকে আমার কোমলমতি শিশুরা রাস্তাতে রক্ত দিতেছে, রাতের গভীরে তাদেরকে হত্যা করা হচ্ছে। কে প্রতিবাদ করবে? প্রতিবাদ করলে তো আমরা পরের দিন নাই। এই শুরু হয়েছে আমাদের বাংলাদেশের অবস্থা। এজন্য যেটা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এলেম কোন জায়গায় দেয়? যেটা আলো থাকে। ওই জাগতিক শিক্ষা অর্জন করা যায়, কিন্তু ওহি যেটা, এটা সহজে আপনি অর্জন করতে পারবেন, অন্ধকারের ভিতরে ঢুকে না। এই জন্য কলব পরিষ্কার করার দরকার আছে না নাই? তো কলব পরিষ্কার করতে গেলে আমার ডাক্তারের দরকার আছে নি? তো ডাক্তার, ওই যে বললাম ও টুফাসের ডাক্তারের কাছে গেলে বিপদ আছে না নাই? হ্যাঁ, কথা কই না দিক? আপনি যখন ও টুফাস ডাক্তারের কাছে যাবেন তো রুগী মরার সম্ভাবনা বেশি। অর্ধেকটা মোল্লার কাছে গেলে ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। যেমন আমরা না বুঝার কারণে আজকে আমরা পাগল ছাগলে বলি বানাইয়া লাল সালু লটকাইয়া যায়। এগুলার থেকে বাঁচতে হবে। কলবের ডাক্তার ধরার জন্য আপনাকে ডাক্তার চিনতে হবে। আমি মনে করি কলবের ডাক্তার ধরার জন্য যদি আমরা আসতে চাই, বরুণা মাদ্রাসায় এখানে যোগ্য আল্লাহর ওলিরা আছে, সেখানে এসে আমরা কলবের ডাক্তারি করতে পারি, কলবের চিকিৎসা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কলবের সমস্ত ময়লা দূর করে দেয়। এবং এখানে একজন ডাক্তার দরকার। এই ডাক্তার আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো সব জায়গায় কি চিকিৎসা করা যাবে? কথা বলেন, সব জায়গায় চিকিৎসা চলে না? যোগ্য ডাক্তারের কাছে যেতে হবে। কথা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে বহুত বড় এক নিয়ামত দান করছে, কারণ আমরা এমন একটি জায়গায় আসছি যেখানে যোগ্য ডাক্তাররা আছে। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এখানে বরুণা মাদ্রাসায় এই প্রথম, আমার জীবনের প্রথম, আমি আমার শায়েখকে পাশে রেখে এই মাদ্রাসায় আপনাদের সামনে মুক্তাসার কিছু দোয়া নেওয়ার উদ্দেশ্যে 2-4টা কথা আমি বলছি, যদিও গুছালো, কারণ সময় কম হইলে কথা গুছালোর মতো হয় না, কারণ একটা তাড়াতাড়ি। কিন্তু আমি যতটুকু জানি যে এই প্রথম আমি এখানে বসছি, একমাত্র আমি নিজেকে ইসলাহ করার জন্য এখানে আসছি। কে কি বললো ভাই এটা তো বিষয় না, মূল কথা হলো আমি তো জানি আমার অবস্থাটা কি। আমি চাচ্ছি যে আমার একজন ডাক্তার দরকার, আমি কলবের ডাক্তার তালাশ করে আমি চিকিৎসা নেওয়ার জন্য বরুণায় বদরুল আলম হামিদি সাহেবের কাছে আসছি। অলরেডি আমার ওনার চিকিৎসা আমার চলতেছে আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন আমার জন্য চিকিৎসাটা সাকসেসফুল হয়। কথা হয় আমিন কন্যা দিক। আল্লাহ তাআলা যেন আমার রোগ, আল্লাহ যেন রোগ থেকে আমার শিফা দান করে, সকলে বলে আমিন। এবং আমার শায়েখকে যেন আল্লাহ দীর্ঘায়ু দান করে, ওনার হায়াতে এবং আমলে আল্লাহ যেন বরকত দান করে, সকলে বলে আমিন। আমি, আপনারা অনেকেই জানেন আমি একটা মাদ্রাসা করছি, হুজুরের ইনশাআল্লাহ এখানে যাওয়া আসা আছে, হুজুরের পরামর্শে আলহামদুলিল্লাহ কাজ চলবে। এবং কিভাবে কেমনি কি করতে হয় আমি প্রায় সময় হুজুরের কাছে এসে পরামর্শ নিই, যেটা বুঝি না হুজুরের কাছ থেকে বুঝি, হুজুর আমার কিভাবে কি করতে হবে পরামর্শ দিতেছে। বরুণা মাদ্রাসার সিলসিলা অনুযায়ী ইনশাআল্লাহ আমি মাদ্রাসাটা চালাবো। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। খুব মারাত্মক একটা জায়গায় আমি মাদ্রাসা করছি, যেটা কল্পনা করার মতো না, ভাবার মতো না। সেখানে আলহামদুলিল্লাহ আমার হজরত গেছে, 2টা বিল্ডিং আমরা সম্পন্ন করছি, প্রায় 100 হাত লম্বা। এবং আলহামদুলিল্লাহ আমরা আগামী বছর থেকে হুজুরের তত্ত্বাবধানে, হুজুরের পরামর্শে আমরা কিতাব লাইন শুরু করব এবং হেফজখানা এবং নুরানি দিয়ে আমরা শুরু করছি। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।